অনশন কর্মসূচি শুরু করেছি। কেন কি বোর্ড আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে। MA ফাইলিংয়ে কেবলমাত্র শিক্ষকদের নাম আছে, আমাদের স্কুলে ফেরত পাঠানোর ওনাদের কোনো সদিচ্ছা নেই। এই রামানুজন স্যার মানে বোর্ডের প্রেসিডেন্ট, উনি সুপ্রিম কোর্টের মধ্যেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করেনি। বোর্ডের দ্বিচারিতা প্রথম থেকেই, আর কমিশনের দ্বিচারিতা তো চলছেই। কেন কি গতকাল আমাদের সঙ্গে যে কথা ছিল সেটা হচ্ছে যে আমাদের যোগ্য গ্রুপ CD যারা রয়েছেন প্রায় 3400 মতন, তাদের তালিকা মানে লিস্ট ওনারা দেবেন। সেক্ষেত্রে ওনারা বলছেন সেই লিস্ট ওনারা পাবলিশ করতে পারবেন না। কি কারণে পাবলিশ করতে পারবেন না ওনারা কোনো ক্লিয়ার কিছু বলছেন না। MA ফাইলিংয়ে নাম নেই আমাদের, আমরা ইমিডিয়েট সলিউশনের জন্য গেছিলাম ওখানে, যাতে MA ফাইলিংয়ের নামের মাধ্যমে আমরাও 31 তারিখ অবধি এক্সটেনশন পাই, যেটা টেম্পোরারি রিলিফ। কিন্তু সেটা কিছুই যেহেতু করা হলো না, ওই জন্য আমাদের 8 জন সহযোদ্ধা তারা ভিতরেই রয়েছে, অনশনে বসে রয়েছে এবং বোর্ডের মধ্যেই রয়েছে। এবার কালকের থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের বিভিন্নভাবে প্রভোগ করা হচ্ছে। ভিতরে আমরা খবর পাচ্ছি যে কিছু খাবার দাবার দেওয়া, চা দেওয়া, জল দেওয়া, ওরা কিছুই খায়নি। 24 ঘন্টা পরে এই ডাক্তারবাবুরাও গেছিলেন, জুনিয়র ডাক্তারবাবুরা, তো তারা গিয়ে দেখে এসছেন যে ওনাদের কন্ডিশন খুব একটা ভালো নয় 24 ঘন্টা অতিক্রম করার পরে। আর কালকে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, টয়লেটগুলো এখানে পে অ্যান্ড ইউজের যে টয়লেটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আমাদের দূরবর্তী স্থান থেকে যত মহিলারা রয়েছেন তারা এসছিলেন এখানে, তারা সেগুলো ব্যবহার করতে পারছেন না। ডাক্তারবাবুরা রাত্রেবেলা এসছিলেন, এসে ওনারা কিছু বায়ো টয়লেটও দেবে বলছিলেন, কিন্তু সেটাও প্রশাসন বা পুলিশ, আপনারা শুনতেই পেলেন একটু আগে, প্রশাসন বা পুলিশ কোনোভাবে বলছেন না আমাদের কাছে কোনো রিটেন অর্ডার বা এরকম কোনো অর্ডার আমাদের কাছে নেই। তারপরে আমরা যেটা দেখলাম, যত খাবারের দোকান আছে এখানে, সেই খাবারের দোকানগুলো ওনারা বন্ধ করে দিলেন যাতে আমরা খাবার না খেতে পারি। মমতা ব্যানার্জি উনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে করে টিচাররা কিছুটা আশ্বাস পেলেও আমাদের মতো শিক্ষাকর্মীরা কোনো রকম আশ্বাস পাননি। সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকেও নয় এবং রাজ্য সরকারের কাছ থেকেও নয়। আমাদের সাথে SSC চেয়ারম্যানের কালকের বসার কথা ছিল, কিন্তু উনি বসেননি। আমাদের 8 জন ভিতরে অবস্থান বিক্ষোভ করেছে, তারা অনশনে বসেছে। 24 ঘন্টা কেটে গেছে, তাদের শারীরিক অবস্থা পরপর ক্রমশ ক্ষতি হচ্ছে, তাদের অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাথে অমানবিক অত্যাচার করা হচ্ছে। এই অর্থে বলছি, সকাল থেকে তাদের কারেন্ট ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে, তারা যে রুমে আছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই ধরনের প্রতিবাদের জন্য আজ আমাদের চাকরি তো হারিয়েছি, তার জন্য পথে বসেছি, এবং তারপরেও যে এই ধরনের অমানবিক অত্যাচার, বলতে পারেন এটা অত্যাচার আমাদের কথায়, কারণ আমরা তো দেশের সাধারণ নাগরিক, এদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমরা এই প্রাপ্যটা কেন পাচ্ছি? এর প্রতিবাদে আমরা এতজন জড়ো হয়েছি। 3 তারিখে আমাদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে, কোনো যোগ্যতার বিচার আমাদের দেয়নি, এবং আমাদের কথা আমরা নিচু পদে আছি বলে মধ্যশিক্ষা পর্ষদ আমাদের জন্য MA ফাইল করেনি, বা সরকারও চায়নি যে আমরা যোগ্যরা সুযোগ পাই গ্রুপ শিক্ষাকর্মীরা। তাই আজকে আমরা শিক্ষাকর্মীরা, সমস্ত শিক্ষাকর্মীরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে আমরণ অনশনে বসেছি। আমাদের 8 জন প্রতিনিধি ভিতরে গিয়েছে, তারা আমরণ অনশনে প্রায় 25 ঘন্টা হয়ে গেছে, তারা অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। একটা চূড়ান্ত অব্যবস্থায় রয়েছে, সরকার থেকে প্রশাসন থেকে কেউ পাশে আমাদের দাঁড়ায়নি, কোনো বুদ্ধিজীবী নেই, কেউ নেই। আমরা জানতে পারছি মিডিয়ার থেকেই যে এখানে প্রশাসন থেকে মানা করা হচ্ছে, কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা থাকছে না। এখানে বহু মহিলারাও রয়েছেন, তো আমাদের কাছে যা খবর, এখানে অফিসের টয়লেটও সেখানে ব্যবহার করতে দেওয়া তো হচ্ছে না, কারণ আমাদের ভিতরে যেতেও দেওয়া হয়নি। যারা অনশন করছেন তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ, এই ব্যাপারেও আমরা বলতে চাই, দেখুন এখানে কাল মানুষ 24 ঘন্টার বেশি কেটে গেছে, প্রায় 24.5 ঘন্টা 25 ঘন্টা হতে যায়। কাল থেকে যারা এসে আছে তাদের তো, বিশেষ করে মহিলা আছেন, তাদের তো অবশ্যই শৌচালয়
ব্যবহার করা দরকার, কিন্তু যেটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে সেটা পর্যন্ত তালা চাবি দিয়ে রেখেছিল, ইউজ করতে দেওয়া হয়নি। এবং আমাদের এখানে কিছু জনৈক লোকজন এসেছিলেন এবং আমাদের লোকজন প্রতিবাদ করে পুলিশকে রিকোয়েস্ট করে সেই শৌচালয়টা খোলানোর ব্যবস্থা করেছে। এখন মোটামুটি ঠিকঠাক আছে এই ব্যাপারে। আমরা এই সমস্ত ব্যাপারের থেকে বলতে চাই, এই কাজকর্মগুলো কি সাংবিধানিক? এগুলো তো করবেই, কারণ এগুলো না করলে আন্দোলনটাকে তো দুর্বল করা যাবে না। এগুলো যত করবে, এগুলো মানে অত্যাচার যত হবে তত তো মানুষ মনোবল ভেঙে যাবে, তত তারা আন্দোলনের মানে ইন্টারেস্ট হারাবে। যাতে মানে আন্দোলনমুখী না হয় তার জন্যই এগুলো করা হয়েছে সরকার। এখানে অনেকজন মহিলারা রয়েছেন, কাল রাত থেকে অবস্থান চলছে। আপনারা কিরকম ভাবে রয়েছেন, মানে মহিলা হিসেবে আপনাদের কিরকম ধরনের অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রচন্ডই হচ্ছে, কেননা এক তো ফার্স্ট মানে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে গরম। গরম এতটাই পড়েছে, আর এখানে মানে এই রাস্তার পিচ এত গরম হয়ে যাচ্ছে, এখানে বসে থাকাটাই সব থেকে চ্যালেঞ্জিং। বসে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তাছাড়া মেয়েদের যেগুলো সমস্যা থাকে, মানে টয়লেট ইস্যুটা তো রয়েছে। আর মেয়েদের যেটা সব থেকে বড় সমস্যা, কারণ এখানে যারা রয়েছে বেশিরভাগেরই ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা বাড়িতে রেখে এসে এখানে আন্দোলনে অংশগ্রহণ করা ভীষণ টাফ, খুব টাফ। আমার নিজেরই বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা, তো আমার পক্ষে খুব ব্যালেন্স করা খুব কঠিন হচ্ছে। এই যে 26,000 মানুষের চাকরি গেছে, এটা তো শুধুমাত্র 26,000 মানুষ এফেক্টেড হয়নি, তাদের সাথে রিলেটেড প্রত্যেকে এফেক্টেড হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি এফেক্টেড হয়েছে। আপনাদের ফ্যামিলিদের এখন অবস্থা কিরকম? খুব খারাপ অবস্থা, মানে সব মানে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না এমন অবস্থা। আমরা সব কিছু বউ বাচ্চা ফেলে রেখে আমরা এখানে চলে এসেছি, মানে কি বলবো, কথা বলার অবস্থা, চাকরি চলে গেছি তো আমাদের কথা বলার অবস্থায় আমরা নেই। ফ্যামিলির অবস্থা খুব খারাপ, রান্না হয়নি, হ্যাঁ আমরা পড়াতে পারবো না, নানা চিন্তায় জর্জরিত। ব্যাংকে হয়তো বেতন না পেলে ব্যাংক থেকে পাওনাদাররা এসে মারপিট করবে। আমাদের খুব খুব খারাপ অবস্থা, আপনারা বুঝে নেবেন সবাই। যারা চাকরি চলে যায় 7-8 বছর চাকরি করার পরে এইরকম ভারতবর্ষের বুকে, ইতিহাসের বুকে মনে হয় এরকম হয়নি। 7-8 বছর চাকরি করার পর চাকরি খেয়ে নিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শিক্ষকদেরকে অ্যাড্রেস করে একবার বক্তব্য রেখেছেন, কিন্তু শিক্ষাকর্মীদেরকে অ্যাড্রেস করে কোনো রকম বক্তব্য রাখেননি। এইটা থেকে কি এইটা মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শিক্ষক আর শিক্ষাকর্মীদেরকে সরকারিভাবে একভাবে ডিভাইড করা হচ্ছে? কি মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে, কারণ এক কথায় শিক্ষাকর্মীরাও কিন্তু একটা শিক্ষকের বড় একটা অঙ্গ। কারণ স্কুলের যত ব্যাকগ্রাউন্ড কাজ কিন্তু ওরা শিক্ষাকর্মীরা করে, স্কুলে গেট খোলা থেকে আরম্ভ করে স্কুলের সমস্ত পরীক্ষা সংক্রান্ত কাজ। কারণ শিক্ষকরা সামনে থেকে পড়ায়, তার ব্যাকের সমস্ত কাজ কিন্তু শিক্ষাকর্মীরা করে। সেক্ষেত্রে যতটা পরিমাণে শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত, ঠিক ততটা পরিমাণে শিক্ষক বা শিক্ষাকর্মীদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এইখানে কি সরকার কোনোভাবে ডিভাইড তৈরি করার চেষ্টা করছে আপনাদের মধ্যে? সেটা হতে পারে, কারণ সরকার চেষ্টা করছে আন্দোলনটাকে ভাঙার। প্রথমে চেষ্টা করেছিল যে একটা শিক্ষক আর শিক্ষাকর্মীদের মধ্যে ডিভাইড করে দিয়ে তারপর শিক্ষকদের মধ্যে কাউন্সিলিং বেসিসে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা করতে পারেনি। তার জন্যই আজকে আন্দোলনে বড় আকার নিচ্ছে এবং ভবিষ্যতে নেবে। যতক্ষণ না পর্যন্ত যারা আনটেন্টেড এরা সঠিক সুরাহা পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকবে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, একটা জিনিস আমরা যখন যাচ্ছিলাম অনশনকারীদের সাথে দেখা করার জন্য, এইখানে একজন পুলিশ অফিসার বললেন যে আমাদেরকে ঢুকতে দেওয়াটা ওনার এখতিয়ারের মধ্যে নেই। এবং একভাবে এইটাও মানে এই আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এবং মানে সরকার যেরকম নিশ্চুপ আছে তাতে এইটাই হয়তো তারা বলতে চাইছে যে শিক্ষার এই মানে চাকরি দেওয়াটাও হয়তো সরকারের এখতিয়ারে নেই। তাহলে এখতিয়ারটা কার? এখতিয়ার তো সরকারেরই, আর চাকরিটা সরকার তো আমাকে দেয়নি, আমি অর্জন করে নিয়েছি। আমরা প্রত্যেকে কোয়ালিফাইড, আমরা প্রত্যেকে। আপনি একটু জানলেই মানে একটু জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারেন আমি নিজেই বিএসসি। এছাড়াও আপনি দেখতে পাবেন গ্রুপ ডি যারা রয়েছেন তারা অনেকেই পিএইচডি হোল্ডার, নানা রকম। কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমেই এখানে এসেছি। 18 লাখ আমাদের বেলা পরীক্ষার্থী ছিল, তাদের মধ্যে থেকে আমরা ধরুন যোগ্য হিসেবে 3400 মতন রয়েছে, যেটা আইনি ভাষায় যোগ্য বলছে। তো আমরা শুধু যোগ্যই নয়, যোগ্যতম এটা আমরা মনে করি। এবং এই আন্দোলনকে স্তীমিত করার চেষ্টা চলছে। সরকার প্রথম থেকে দ্বিচারিতা করছে। শিক্ষামন্ত্রী 18 তারিখে এক ধরনের কথা বলছে, মুখ্যমন্ত্রী আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক ধরনের কথা বলছে। সেই কথা এবং কাজের কোনো মিল আমরা আজ পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে খুঁজে পাইনি। তো অতএব সরকারের কোনটা মুখ আর কোনটা মুখোশ আমরা
মানে দ্বিধাগ্রস্ত। অনশনের কতক্ষণ হলো? আজকে এই এখনো পর্যন্ত 24 ঘন্টা অনশন পার করলো। আমাদের যারা 8 জন রয়েছে তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবুরা কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে চেক করে এসছেন এবং তারা এখানে প্রেসের সামনে, সমস্ত মানুষজনের সামনে, আমাদের সামনে এখানে তারা বলেও গেছেন যে তাদের অবস্থা ডিটোরিয়েট করছে, তারা যে কোনো মুহূর্তে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। তবু আমি একটা কথা বলতে চাই শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এবং পর্ষদকে এবং আমাদের কমিশনকে, যে এই যে 8 জন অনশন করছেন তাদের যদি কোনো রকম শারীরিক ক্ষতি হয় তার রেসপন্সিবিলিটি কিন্তু তাদেরকে নিতে হবে। কেন পরের দোষ যখন আমাদের ঘাড়ে চেপেছে, সেই দোষ তাদের উপরও বর্তাবে। আমাদের কিছু হলে পরে তার দায়িত্ব সরকারের অভিভাবক হিসেবে তিনি নিতে বাধ্য। আমাদের রাজ্য এই মুহূর্তে খুবই অদ্ভুত একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে এখন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই রাস্তায় বসে আছেন। তার একটাই কারণ যে 2016 এসএসসির যে প্যানেল, সেই প্যানেল বাতিল হয়েছে কিছু সরকারি বাবুদের গাফিলতির জন্য, তাদের কুকর্মের জন্য। এবং যারা চাকরি পেয়েছিলেন, যারা নিজেদের জীবনকে অন্যভাবে ভাবতে শুরু করেছিলেন এই চাকরির দৌলতে, তারা আজকে পথে বসেছেন। এটা তো কখনোই হতে পারে না যে যারা চাকরি পেয়েছিলেন তারা সরকার থেকে ভিক্ষা পেয়েছিলেন চাকরিটা, তারা নিজেদের যোগ্যতায় এই চাকরি অর্জন করেছিলেন। কিন্তু আজকে সরকার যে কাজকর্ম করছে, যেভাবে কথা বলছে এই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সাথে, তাদের একভাবে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের এই চাকরি আমরা দিয়ে দিচ্ছি, সেই জন্য তোমরা পাচ্ছ। আমরা আজকে চলে এসেছি করুণাময়ীতে, এখানে অবস্থানরত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সাথে কথা বলার জন্য, তাদের জীবনের যে সমস্যাগুলো এই মুহূর্তে চলছে, তারা কি ভাবছেন এই পরবর্তী আন্দোলন, সরকার কি বলছেন তাদেরকে, এই সমস্ত কিছু শুনে নেওয়ার জন্য। আমরা জানতে পেরেছি যে 8 জন আন্দোলনকারী এই মুহূর্তে অনশন করছেন, অনশনরত, এবং তাদেরকে যে জায়গায় রাখা হয়েছে সেইখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যখন ঢুকতে চাই তাদের সাথে দেখা করার জন্য বলা হয় যে ডিসিপি থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তাদের কি এইটাই বলে দেওয়া হচ্ছে যে তাদের সাথে কোনোভাবে দেখা করা যাবে না, কোনোভাবে কি এইটা বোঝানো হচ্ছে যে তাদের কোনো আওয়াজ বাইরে বেরাতে দেওয়া যাবে না। এবং আমরা এইটাও দেখতে পাচ্ছি যে তাদেরকে যে জায়গায় থাকতে দেওয়া হচ্ছে সেটা একটা সরু বারান্দা, যেখানে এই গরমকালে রোদ পড়ছে কিন্তু কোনো হাওয়া চলাচল করার জায়গা নেই। তারা কোনো খাবার জল ছাড়া বসে আছে। এখানে যারা আন্দোলন করছেন তারা কোনো রকম পাবলিক টয়লেটের সুযোগ পাচ্ছেন না, কারণ সরকার থেকে পাবলিক টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সরকার কি বলতে চাইছে এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়ে? যে সুযোগ সুবিধাগুলো মানুষের থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সেইগুলো দিয়ে সরকার কি বলতে চাইছে? আমাদের এই ভিডিও যারা যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা এই মানুষগুলোর পাশে থাকুন, যারা নিজেদের পেটের ভাত হারিয়েছেন তাদের পাশে থাকুন, এই লড়াইয়ে থাকুন।